ব্রাজিলের টিমটা নিয়ে নিশ্চয়ই কিছুক্ষণ আলোচনার দাবি রাখে। আমরা যদি প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে ব্রাজিল দলের যেই ইম্প্যাক্টটা দেখি, সেই ইম্প্যাক্ট থেকে ডে বাই ডে প্রতিটি ম্যাচে তারা কিন্তু ডেভেলপ করে গেছে এবং এটি একটা দিক। আরেকটি দিক হচ্ছে গিয়ে আনচেলত্তি খুব সম্ভবত হচ্ছে গিয়ে যেই ফরমেশনে শুরু করছেন 4-2-3-1, সেখান থেকে 4-3-3, কখনো 4-1-4-1, কখনো বা হচ্ছে গিয়ে অন্য ফরমেশন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তিনি জানেন তার দলের কোন ফুটবলার কোন সিচুয়েশনে কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে, এই কারণে ফরমেশনের ডাইমেনশনগুলো রাখা যাচ্ছে। আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যে কয়টা টিমের ডেপথ সবচেয়ে বেশি, সেখানে কি ব্রাজিলকে রাখা যেতে পারে? অবশ্যই, যে এখানে টিমের ডেপথ বলা হয় আসলে টিমের বেঞ্চ, তার কতগুলি এক্সট্রা প্লেয়ার আছে এবং চেঞ্জিংয়ে প্লেয়ার সবসময় ইমপ্রুভ করছে, সেই জন্য সেখানে ব্রাজিল অবশ্যই আসে। ব্রাজিলের যে এখন নেইমার পর্যন্ত সুস্থ হয়েছে, নেইমারকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি, নেইমারের মতো প্লেয়ার যদি তার পারফরমেন্সে 50%ও দিতে পারে, ব্রাজিল কিন্তু এই দিক থেকে অনেক এগিয়ে থাকবে। এত এক্সপিরিয়েন্স, এত টপ প্লেয়ার, সাথে ইয়াং 4-5টা প্লেয়ার আছে। হ্যাঁ, এখন রায়ান ইয়ের জায়গায় খেলছে, রাফিনের জায়গায় রায়ান খুব দুর্দান্ত করেছে লাস্ট ম্যাচে প্রমাণ করেছে আসলে এখানে অল্টারনেট কিছু চিন্তা করে না, এই হিসাবে ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে। এবং আপনি যে বলেছেন ডেপথ আসলে একটা কোচ তখনই, এবং কালকেও কানাডা প্রমাণ করেছে, তারা 5টা প্লেয়ার চেঞ্জ করার পরে যে সুযোগটা থাকে 60 থেকে 70 মিনিটে অপোনেন্ট টিমকে ঘায়েল করা এবং স্টেমিনা লুজ এবং স্ট্রেংথ লুজ করার সময় ফ্রেশ লেগ নামলে যে প্রেশারটা দিতে পারে, সেটাতেই অ্যাডভান্টেজ থাকে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে নেইমার অলমোস্ট 15-16 মিনিটের মতো খেলেছে এবং তিনি 24টি টাচ করেছেন বলে, এবং একটি অন টার্গেট শটও ছিল, তিনি বক্সের মধ্যে হচ্ছে গিয়ে প্রায় 6-7টি টাচ করেছেন। এই যে ইফেকশনটা আনচেলত্তিকে কতটা নির্ভর করছে? কারণ নেইমার প্রথম একাদশে খেলবে না, এটা মোটামুটি কনফার্ম। তিনি যে 70 মিনিটের পরের ঘোড়া, এটা একটা ক্লিয়ার হয়ে গেছে। এটা জাপানের জন্য কতটা থ্রেট হবে? অবশ্যই জাপান যখন চিন্তা করবে নেইমার নেই, আবার নেইমার নামার পরে কিন্তু ওই যে আমি বলেছি কোচদের কিন্তু প্ল্যান 2-3 থাকে। এখন 2 এবং 3 যদি চিন্তা করা হয়, তাহলে নেইমার কিন্তু প্লাস পয়েন্ট। নেইমারকে তখন ব্লক করার জন্য জাপানে এক্সট্রা 2জন বা 3জন প্লেয়ার থাকতে পারে। নেইমারই ডিফারেন্সিয়াল প্লেয়ার, তারা ম্যাচ উইনিং প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স। একটা টাচ, 2টা টাচ বক্সের ভিতরে অনেক ডেঞ্জার, সে পেনাল্টি নিতেও পারে এবং ওখান থেকে গোল করতেও পারে। তো সেই জায়গা থেকে ভেনিসিয়াস এবং কুইনো, তারপরে পিছন থেকে যদি আমরা গ্রুমেরেস, তারপরে আমরা পাকেতা, এই যে চেঞ্জগুলি তাদের, এবং কালকে থেকে না লাস্ট যতগুলি ম্যাচ আমরা দেখেছি, ভিনিসিয়াস কিন্তু তারা উইং ফরওয়ার্ডতে আর খেলছে না। এইটাই হলো আঞ্চলিকের একটা অ্যাডভান্টেজ, ওকে ফরওয়ার্ডে ফ্রি করে দিয়েছে, কখনো লেফট, কখনো রাইট এবং কখনো 9-এ চলে যাচ্ছে। এই কম্বিনেশনের যে চেঞ্জগুলি, ভাইটাল প্লেয়ারগুলি এত বেশি তাদের স্পেস ক্রিয়েট করে ওপেন স্পেস তৈরি করে ফেলতেছে, সেখানে ওয়ার্ল্ড বেস্ট ফার্স্ট প্লেয়ার হিসাবে এখন ভিনিকে চিহ্নিত করা হয়। এবং এত 4টি গোল নামের পাশে, হ্যাঁ, এত ফার্স্ট সে বক্সের ভিতরে ইন করে এবং নিখুঁত ফিনিশিং, এটা আসলে ব্রাজিল টিমের একটা অ্যাসেট এবং ম্যাচ উইনিং, এবং এটা জাপানের জন্য অনেক মাথা ব্যথার কারণ থাকে। অপোনেন্টের জন্য এই থ্রেটটা হতে পারে কিনা যে ব্রাজিল 4-3-3 ফরমেশনে হচ্ছে কি হয়তো বা শুরু করবে, অথবা 4-2-3-1 ফরমেশনে। এই একাদশটা বলেই দেওয়া যায় আসলে ম্যাথিউস কুনহা হচ্ছে গিয়ে কখনো ফলস নাম্বার 9-এ, কখনো হচ্ছে গিয়ে একদম ফরওয়ার্ডে বক্সে খেলবেন। এখন তিনি আসলে রোলটা কি হবে, এটা কিন্তু হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে আসলে কোচ কি চিন্তা করছেন। আপনি ওই পাশে যখন রায়ানকে রাখবেন, তখন হচ্ছে গিয়ে বলাই যায় 4-3-3-এ হচ্ছে গিয়ে একটা ফলস নাম্বার 9 ম্যাথিউস কুনিয়া খেলবেন। কুনিয়ার ইফেকশনটা আসলে কতটা ইম্প্যাক্ট পড়বে এই ম্যাচে? কারণ আমরা প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে ইগর থিয়াগোর ফল করার পরে সেই ম্যাথিউস কুনিয়া কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় বেস্ট অস্ত্র বলা চলে। এবং কুইনে যে জায়গা যে চেঞ্জ করে, ও বক্সে খেলে না, বক্সে না থাকলে কিন্তু টিম ডিফেন্ডাররা একটু উপরে চলে আসে। আর যখন আপনি থিওগাকে খেলিয়েছে, তখন কিন্তু ফিক্সড বক্স ছিল, বক্সে থাকলে যেটা আমরা রোনাল্ডোকে দেখেছি 3-4জন প্লেয়ার বক্স বন্দি করে ফেলে, তখন ওখানে স্পেস তৈরি করা যায় না। তো এই সিচুয়েশনগুলি বড় প্লেয়ার এবং পিছন থেকে যে ইন্টারচেঞ্জগুলি, এবং পরে যদি নেইমার আসে, সেই জায়গা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে এবং 4-1 হয়ে যায় এবং মোর অ্যাটাকে চলে যায়। ডিফেন্ডার 3 ডিফেন্ডারের মধ্যে 3-4-4, হ্যাঁ 3-2-4 হয়। এগুলো আসলে ফরমেশনের জন্য না, এটা হলো টিমের ধার বাড়ানোর জন্য। নাম্বার অফ প্লেয়ার আমরা বলি মিউরাকাল অ্যাডভান্টেজ ফর বক্স,
যত বেশি প্লেয়ার অ্যাটাকিংয়ে যোগান দিতে পারবে তত বেশি অপোনেন্টের জন্য থ্রেট হবে। জাপানের জন্য আসলে যদি দুটা শব্দ বলেন, সাবেক এশিয়ান কাপের সাবেক চ্যাম্পিয়ন, লাস্ট কয়েক বছর ধরে বেশ ভালো খেলছে এবং ব্রাজিলের বিপক্ষে লাস্ট সেপ্টেম্বরে তাদের একটা বড় ভালো জয় আছে। জাপান এই ম্যাচে তাদের সম্বলটা আসলে কি হবে? জাপানের কোচ সেটা বলেছে এবং জাপানের ওরা প্রেস কনফারেন্সে চিন্তা করছে যে তাদের অ্যাসেডি, এবং যদি আমরা ইতিহাস জানি 14টা ম্যাচ ছিল, 14টা ম্যাচে 2টো ম্যাচ ড্র করেছে আর বাকি সব ম্যাচই ব্রাজিল জিতেছে। লাস্ট আসার আগে যেটা খেলেছে অক্টোবরে 2025-এ, ওই ম্যাচটাই টোকিওতে ছিল। সেখানে ব্রাজিল প্রথম একটা টিম নামায়, আঞ্চলিক প্রথম তারা 2 গোলে এগিয়ে ছিল, পরে যে সেকেন্ড টিম নামায় তারা আবার 3 গোল রিসিভ করেছে। তো এটা আসলে প্র্যাকটিস ম্যাচ নিয়ে চিন্তা করে না, কোচ তার প্লেয়ারকে বাছাই করা বা যাচাই করার জন্য এই পলিসি। তো জাপান সেই জায়গা থেকেই চিন্তা করে রয়েছে যে তারাও সেই ভিডিও অ্যানালাইসিস করে টিমের এগেনস্টে কী করা যায়, কত ভালো ডিফেন্স করে এখান থেকে জাপানের যে ফরওয়ার্ড লাইনে আমি যদি চিন্তা করি নাম্বার 10, ওদের নামগুলো একটু কঠিন, 10, 11 এবং 17 এরা খুব বেশি অ্যাটাকে যেতে পারে এবং ফিনিশেরও ওদের সম্ভাবনা আছে। ম্যাচের স্কোর প্রেডিকশন? ব্রাজিলের সাথে ফাইট হবে। এখন ব্রাজিল 1 থেকে 2 গোলে জিতবে জাপানের সাথে। 1 থেকে 2 গোলে। আচ্ছা, অনেকেই বলছেন যে হচ্ছে গিয়ে জাপান প্রথমে গোল দিবে এবং ব্রাজিল পরবর্তীতে 3 গোল হচ্ছে গিয়ে তাদেরকে। 1-2 আমি বলেছি তো, 1 হতে পারে আবার